পক্ষপাত কারচুপির অভিযোগে জাকসু নির্বাচন বর্জন ছাত্রদল সমর্থিত প্যানেলের বিদ্যুৎ বিভ্রাট, বৃষ্টি বাধা, অনিয়ম পক্ষপাতিত্বের অভিযোগের মধ্যে চলছে জাকসুর ভোট। 15 নম্বর ছাত্রী হলে 2 ঘণ্টা ভোট বন্ধ, মূল ফটকে বিজিবি মোতায়েন। ফেব্রুয়ারিতে নির্বাচনে একমত সব দল, বলছে বিএনপি। 300 আসনের প্রার্থী নিয়ে কাজ করছে জামায়াত। রাজনীতিতে এজেন্সির প্রভাব বন্ধের দাবি এনসিপির। পলাতক আসামিদের গ্রেফতার না করায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ক্ষোভ। গ্রেফতারের সক্ষমতা নেই তদন্ত সংস্থার, জানালো প্রসিকিউশন। কক্সবাজারে মহেশখালীর দুর্গম পাহাড়ে যৌথ বাহিনীর অভিযান, সন্ত্রাসীদের গোপন আস্তানা থেকে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার। এবং এশিয়া কাপে বাংলাদেশের মিশন শুরু হচ্ছে আজ। আবুধাবিতে রাত 8:30টায় হংকংয়ের বিপক্ষে মাঠে নামছে লিটন মুস্তাফিজরা। সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বিকেলে। পুরো আয়োজনে আপনাদের সাথে থাকছি আমি মশিউর অনেক। সকাল থেকে বিদ্যুৎ বিভ্রাট সাথে অনিয়ম কারচুপির অভিযোগের মধ্য দিয়ে চলছিল ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ শেষ হওয়ার মাত্র 1 ঘণ্টা আগে জাকসু নির্বাচন বর্জন করল ছাত্রদল সমর্থিত প্যানেল। আর এই নিয়ে বিস্তারিত জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সালাম বরকত হলের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব বিল্লাহ। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। হাসিব, ছাত্রদলের পক্ষ থেকে কি কি অভিযোগ আনা হয়েছে তাদের এই ভোট বর্জনকে কেন্দ্র করে? অনেক, আমি এই মুহূর্তে রয়েছি মাওলানা ভাসানী হলের সামনে। মাওলানা ভাসানী হলে এই কিছুক্ষণ আগে 10 মিনিট আগেই মূলত ছাত্র দলের সমর্থিত প্যানেলের সদস্যরা এখানে একটি সংবাদ সম্মেলন করেন এবং সেই সংবাদ সম্মেলনে বেশ কিছু অসঙ্গতির কথা উল্লেখ করেন। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে তাদের যেসব এজেন্ট, অর্থাৎ ভোটার এজেন্ট, যেসব পোলিং এজেন্ট, তাদেরকে হলে বা যেসব ভোট কেন্দ্র ছিল সেসব কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি বা কোনো জায়গায় বাধা দেওয়া হয়েছে, এরকম কিছু অভিযোগ তারা এনেছেন। এবং তারা এই অভিযোগ এনেছেন যে অন্যান্য প্রার্থীদের এজেন্টকে যদিও হলে বা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হলেও তাদেরকে বা ছাত্রদলের এজেন্টকে দেওয়া হয়নি, এরকম একটি অভিযোগ এনেছেন। এছাড়া আরেকটি অভিযোগ হচ্ছে যে এই যে ভোটের যে সরঞ্জাম, মূলত ভোটের সরঞ্জাম, ভোটের ব্যালট বাক্স এবং ব্যালট পেপার, এছাড়া ওএমআর মেশিন, এই জিনিসগুলো, এই সরঞ্জামগুলো মূলত একজন জামাত কর্মীর বলে তারা অভিযোগ করেছেন। যে কারণেই মূলত এখানে তারা অভিযোগ করছেন যে এখানে একটি পাতানো একটি নির্বাচন হতে পারে, এই জন্য তারা একটু শঙ্কা প্রকাশ করেছেন এবং সেখানে একটি ভোট কারচুপি হতে পারে বা প্রহসনের নির্বাচন বলছেন তারা দাবি করছেন। যদিও এই ইস্যুটাকে নিয়ে গত রাতেও কিন্তু বেশ বাকবিতণ্ডতা হয়েছিল প্রশাসনের সঙ্গে। রাতেও আমরা দেখেছি যে এই বিষয়টাকে কেন্দ্র করে যখন বাকবিতণ্ডতা হয় তখন প্রশাসন সিদ্ধান্ত নেয় যে ওএমআর মেশিন নিয়ে যদি তাদের কোনো সন্দেহ হয় তাহলে ওএমআর মেশিন ছাড়াই হাতে, অর্থাৎ ম্যানুয়ালি গণনা করা হবে। সেই বিষয়ের প্রশাসন রাতে সিদ্ধান্ত দেয় এবং আমরাও সে বিষয়ে জানতে পেরেছি এবং সে বিষয়ে কিন্তু আমরা খবর বারবার প্রচার করছিলাম। কিন্তু এখানে শিক্ষক সহ আরো অন্যান্যরাও যারা এই ভোটের সঙ্গে যারা জড়িত তারা বলছেন যে ম্যানুয়ালি কিন্তু অনেক সময় লেগে যেতে পারে। এতগুলো ভোট, 11,000 ভোটের 177 জন প্রার্থী, তাদেরকে আলাদা করে ভোট গণনা সময় সাপেক্ষ ব্যাপার। তবুও ছাত্রদলের দাবির প্রেক্ষিতে তারা একমত হয়েছিলেন বা প্রশাসন বা নির্বাচনী কর্মকর্তা যারা আছেন তারা একমত হয়েছিলেন ম্যানুয়ালি করার, যেহেতু যদি তাদের অভিযোগের প্রেক্ষিতে। কিন্তু আবার একই সঙ্গে তারা এই অভিযোগটা আনেন যদিও সেখানে মেশিনের পাশাপাশি নির্বাচনী যেসব সরঞ্জাম, বিশেষ করে ব্যালট পেপার, সেই পেপারগুলো জামাতের কোনো একজন নেতার সরবরাহকৃত বা তার কোম্পানি থেকে অর্ডার করা, তো সেখানেও একটি জালিয়াতির হতে পারে বলে তারা অভিযোগ করেছেন। যদিও শিক্ষার্থী সহ এখানে যারা সাংবাদিক উপস্থিত ছিলেন তারা তখন প্রশ্ন করেন যে সেই যাকে জামাত কর্মী বলা হচ্ছে তিনি মূলত তার সঙ্গে
বিএনপি নেতাদের অনেক ছবি পাওয়া গেছে এবং বিএনপি নেতাদের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে তাকে দেখা গেছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি নেতাদের নিয়ে তিনি পোস্টও দিয়েছেন। তখন তিনি ছাত্রদলের সমর্থিত যিনি জিএস প্রার্থী বৈশাখী দাবি করেন যে তিনি সবার ক্ষেত্রেই তিনি এরকম পোস্ট দিতেন, তিনি গোপনে রাজনীতি করতেন, এরকম একটি অভিযোগ তুলেছেন। তবে এখানে মূলত অন্যান্য যেসব প্যানেলের প্রার্থীরা, বিশেষ করে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন এবং একই সঙ্গে বাম সমর্থিত প্রার্থী রয়েছেন। এখানে বাম সমর্থিত 3টি প্যানেল আছে, শিবিরের একটি প্যানেল আছে, এছাড়া আরও স্বতন্ত্র প্যানেল রয়েছে 2টি। তারা কোনো ভোট বর্জন করেনি, তবে কিছু অভিযোগ তারাও এনেছেন। সেখানে এই যে অতিরিক্ত ব্যালট পেপার অর্থাৎ 10% নিয়ে প্রশ্ন তুলেছেন তারা, এবং একই সঙ্গে এই কেন্দ্রে, প্রত্যেকটি কেন্দ্রে যেখানে ভোট গণনা হওয়ার কথা এখানে না হয়ে একেবারে সেন্ট্রালি হওয়ার জন্য বা ভোট গণনার বিষয়ে তারা প্রশ্ন তুলেছেন। এছাড়া সবকিছু মিলে আমরা কিন্তু দেখেছি ভোটের পরিবেশ তুলনামূলক ভালোই ছিল। সারাদিন অনেক ভোটার ভোট দিয়েছেন। এখন পর্যন্ত আমরা যতটুকু জেনেছি বেশিরভাগ, কয়েকটা হলে আমি খোঁজ নিয়েছি, প্রায় 55 থেকে 56% ভোট ইতিমধ্যে কাস্ট হয়েছে এবং শিক্ষার্থীরা বেশ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছিলেন। কিন্তু শেষ মুহূর্তে এসে ছাত্রদল এখানে তাদের অবস্থান, তারা ভোট বর্জন করেছে। এখন দেখার অপেক্ষায় যে বাকি শিক্ষার্থীরা আসলে, আর যেহেতু 1 ঘন্টা সময় আছে, 1 ঘন্টায় তারা কেমন ভোট দেন এবং কত শতাংশ ভোট পড়ে এবং প্রশাসন আসলে শেষ পর্যন্ত কী ব্যবস্থা নেয়। এই ছিল এই মাওলানা ভাসানী হলের সামনে থেকে সবশেষ খবর। এবার একটু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বেরোনি হলের দিকে তাকাতে চাই। সেখানে আছেন সাজিদ আরাফাত। আসলে ভোট শেষ হতে আর মাত্র 1 ঘন্টা বাকি, আর তার মাঝখানে ছাত্রদল প্যানেলের ভোট বর্জন এবং পাশাপাশি অন্যান্য বিষয় সম্পর্কে জানবো তার থেকে। সাজিদ, আপনার কাছে আসলে জানতে চাই যে মাত্র 10 মিনিট সময় বাকি আছে, তার মাঝখানে হচ্ছে ছাত্রদল 10 মিনিট আগে ছাত্রদল প্যানেল থেকে আসলে ভোট বর্জন করা হলো। এখনও তো প্রায় আরও 5-6টা প্যানেলের এখনও ভোট গ্রহণ চলছে। তো সেই ভোট গ্রহণগুলো নির্বিঘ্নে চলছে কিনা, বা সেখানকার শিক্ষার্থীদের বর্তমান কী অবস্থা? দুপুরে টুকটাক 2-1টি ঘটনা ঘটলেও আমরা পরবর্তীতে দেখেছি যে আবার নির্বিঘ্নে ভোট গ্রহণ চলছে। এরই মধ্যে ছাত্রদল ঘোষণা করেছে যে নির্বাচন বর্জনের। এটি ছাড়া কিন্তু মোটা দাগে বলা চলে যে অন্যান্য যে প্যানেলের ভোটাররা রয়েছেন, প্রার্থীরা রয়েছেন, তারাও কিন্তু এখনও ভোটের মাঠে আছেন, ভোটের ময়দানে আছেন এবং শেষ পর্যন্ত থাকবেন বলে আমরা জানতে পেরেছি। কিছুক্ষণ আগে আমরা শরণ এহসানের সাথে কথা বলেছি, তিনি ভোটের মাঠে থাকবেন, এখন পর্যন্ত ভোট সুষ্ঠু হচ্ছে এটি বলেছেন। এবং টুকটাক যে ছোটোখাটো যে বিষয়গুলো রয়েছে, পক্ষপাতিত্বের একটি বিষয় তিনি তুলে ধরেছিলেন, অভিযোগ করেছেন। এছাড়াও আমরা যে স্বতন্ত্র যে ভিপি প্রার্থী জিতু, তিনি এই আলবেরুনি হলে ভোট প্রদান করেছেন কিছুক্ষণ আগে। আমরা 3:30টার দিকে সেটি দেখছিলাম। তিনি এখানে ভোট প্রদান করে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তিনি আশাবাদী জয়ের ব্যাপারে এবং তিনিও বলছিলেন যে ছাত্রদের যদি নির্বাচিত হতে পারেন, ছাত্রদের অধিকার রক্ষায়, সুযোগ সুবিধা বৃদ্ধিতে, স্বার্থ সংশ্লিষ্ট যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে কাজ করার যে প্রত্যাশা, সেই প্রত্যাশার কথা ব্যক্ত করেছেন। এবং তিনি এটিও বলেছেন যে নির্বাচন কেন্দ্রিক যেই টুকটাক যে ঘটনাগুলো ঘটেছে আজকে অনাকাঙ্ক্ষিত, সেগুলোর জন্য এবং প্রাকৃতিক দুর্যোগ, বৃষ্টি হয়েছে, বেশ খানিকটা বিদ্যুৎ বিভ্রাট হয়েছে, সেই বিষয়গুলোর জন্য তিনি বলছিলেন যে 1 ঘন্টা যেন সময় বাড়ানো হয়। এটির জন্য প্রশাসনকে তিনি প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন যে ভোট গণনা বা ভোট দেওয়ার যে সময়সীমা সেটি 1 ঘন্টা বৃদ্ধি করা। এবং আমরা এখান থেকে জানতে পেরেছি এখানকার নির্বাচনী কর্মকর্তা যারা রয়েছেন, 210টি ভোট রয়েছে এখানে, এখন পর্যন্ত 151টি ভোট গ্রহণ হয়েছে। অর্থাৎ বাকি যে আর কয়েকটি ভোট রয়েছে, 50টির বেশি, 50টির কাছাকাছি যে ভোট রয়েছে, সেগুলো বাকি 1 ঘন্টায় সেগুলো কতটি ভোট পড়বে সেটি এখন দেখার বিষয়। সেই বাকি 1 ঘন্টায় হয়তোবা অন্যান্য যে ভোটগুলো রয়েছে বাকি, সেটি তারা সেই ভোটাধিকার প্রয়োগ করবে শিক্ষার্থীরা, এটি কিন্তু তারা বলেছে। এবং আমরা দেখছি এখনও কিন্তু মাঝে মাঝেই একটু পরপরই শিক্ষার্থীরা আসছে, যারা ভোটার এখানে ভোট প্রদান করে চলে যাচ্ছে। এবং মোটা থেকে বলা চলে যে আজকে বেশ কয়েকটি সংগঠন, এখানে 8টি প্যানেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। 8টি প্যানেলের বেশ কয়েকটি প্যানেলের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হচ্ছে। সেই সংবাদ সম্মেলন কিন্তু বিভিন্ন প্যানেল বিভিন্ন রকম অসঙ্গতির কথা তুলে ধরছেন। কেউ ভোট কারচুপির কথা বলছেন, কেউ
বিভিন্ন অসঙ্গতির কথা বলছেন, পক্ষপাতিত্বের কথা বলছেন। তবে মোটা দাগে বলা চলে যে শিক্ষার্থীরা এখন পর্যন্ত আমরা দেখেছি যে দুপুরে দুটি হলে সামান্য কিছুক্ষণ ভোট গ্রহণ বন্ধ ছিল, আধা ঘন্টার মতো। পরবর্তীতে আবারও সেখানে কিন্তু ভোট গ্রহণ শুরু হয়েছে এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করছে ভোটাররা। 21টি হলে ভোট গ্রহণ চলছে। মোটা দাগে 11,800-রও বেশি ভোট এখানে রয়েছে এবং বিকাল 5টা পর্যন্ত ঠিক কী পরিমাণ ভোট কাস্ট হবে সেটি এখন পর্যন্ত বলা যাচ্ছে না। আরও 1 ঘন্টার সময় রয়েছে। অনাবাসিক শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু দুপুরের পর থেকে আসতে শুরু করেছেন, আমরা সেটি দেখতে পেয়েছি এবং জানতে পেরেছি। এবং হলগুলোতে আমরা সকালের দিকে বেশ ভোটার উপস্থিতি দেখেছি এবং মাঝখানে কিছুটা কম ছিল। বিদ্যুৎ বিভ্রাটের কারণেও কিন্তু বেশ সমালোচনার মুখে পড়তে হয়েছে। পরবর্তীতে এখানে যারা নির্বাচন পর্যবেক্ষণ কমিটির লোকজন ছিলেন, আইসিটি সেলের লোকজন ছিলেন, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা এটি বলেছে যে নির্বিঘ্ন করার জন্য তাদের যে সর্বোচ্চ প্রচেষ্টা সেটি প্রশাসনের পক্ষ থেকে প্রশাসনকে বলা ছিল। তবে অনাকাঙ্ক্ষিত কারণে যে সামান্য বিভ্রাট সৃষ্টি হচ্ছে সেটি আসলে অতটা প্রভাব ফেলবে না এই ভোট কেন্দ্রে, এটি তারা জানিয়েছিলেন। এবং পরবর্তীতে আমরা দেখছি যে বিকেলের দিকে বেশিরভাগ অনেকগুলো প্যানেলের পক্ষ থেকে কিন্তু অভিযোগ করা হচ্ছিল এখানে কারচুপির, এবং এই যে ম্যানুয়ালি যে ভোট গণনা করা হবে সেটিও কিন্তু পরবর্তী একটি সিদ্ধান্তে আসে যে এখানে এই যে ওএমআর যে সিস্টেম, যেই মেশিন, সেটিতে ভোট গণনা করা হবে না। সেটি নিয়েও কিন্তু আমরা দেখেছি যে বেশ কিছু ছাত্র সংগঠন বা প্যানেলগুলো কিন্তু অভিযোগ করেছিল যে পাল্টাপাল্টি অভিযোগের কারণে। এবং পরবর্তীতে আমরা দেখেছি যে এখানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিংবা নির্বাচন কমিশনারের যে যারা দায়িত্বে রয়েছেন তারা বলছেন যে ম্যানুয়ালি এখানে ভোট গণনা করা হবে, তারপরে ফলাফল ঘোষণা করা হবে। তো মোটা দাগে বলা চলে যে এখানে কিছুক্ষণ আগে বেশ কয়েকটি প্যানেলের যারা প্রার্থী রয়েছেন, মূলত ভিপি এবং জিএস প্রার্থী, তারা এখানে ভোট দিয়ে গিয়েছেন এবং তারা আশা প্রকাশ করেছেন যে নির্বাচনের মাঠে সবশেষ সময় পর্যন্ত তারা অবস্থান করবেন এবং ভোটের মাঠে যে লড়াই, সেই লড়াই শেষে জয় বা পরাজয় যেটি হোক না কেন সেটি মেনে নিয়েই শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বা শিক্ষার্থীদের সুযোগ সুবিধা বাড়ানোর পক্ষেই কাজ করবেন এবং শিক্ষার্থীদের অধিকার রক্ষায় তারা আগামী দিনে ভূমিকা রাখবেন। তো এই ছিল আলবেরুনি হল থেকে আমার কাছে থাকা সবশেষ খবর। এবার চলে যেতে চাই 10 নম্বর হলের সামনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে জাকসু নির্বাচন চলছে সেই জাকসু নির্বাচনের সবশেষ জানার জন্য সিফাত শাহরিয়ারের কাছে। সিফাত, এখন পর্যন্ত 3টি বাম প্যানেল এবং সাথে শিবির প্যানেলের একটি জোট আর পাশাপাশি 2টি স্বতন্ত্র প্যানেলের ভোট গ্রহণ তো চলছে, তো শেষ সময়ে এসে সেই ভোট গ্রহণ কেমন চলছে জানাবেন। আর পাশাপাশি যারা ভোট বয়কট করেছেন তাদের তরফ থেকে কোনো বিশৃঙ্খলা দেখতে পাচ্ছেন কিনা? কিছুক্ষণ আগে যেহেতু বয়কট করেছে সেক্ষেত্রে এখন পর্যন্ত বিশৃঙ্খলা দেখা যায়নি, তবে গুঞ্জন একেবারে 21টি হলের যে ভোট কেন্দ্রগুলোতে সেগুলো মুহূর্তে ছড়িয়ে গেছে। এবং যেহেতু এর আগেও ছাত্রদল একটি ব্রিফিং করেছে, সেই সময় কিছু সুর তাদের কথা শুনে বোঝা গেছিল যে তারা হয়তো বয়কট করবে এবং সবশেষ তারা বয়কট করেছে। এবং এর প্রভাব কেমন পড়েছে আমরা কিন্তু এখানে দেখছি যে আমরা 10 নং বঙ্গবন্ধু হলে রয়েছি, এখানে কিন্তু আমরা এখন পর্যন্ত লম্বা লাইন দেখতে পাচ্ছি ভোটারদের। আমরা এখানকার রিটার্নিং কর্মকর্তা আল মামুন রয়েছে, আপনার সাথে একটু কথা বলতে চাই যে এখানে শুনেছি 60 থেকে 70% ভোট কাস্ট হয়েছে, 500-র উপরে এখানে ভোটার। এখন পর্যন্ত সংখ্যাটা কেমন ভোট কাস্ট হয়েছে? আমাদের এখানে 350+ ভোট কাস্ট হয়েছে 522টার মধ্যে। ঠিক আছে, আশা করছি যে প্রায় 1 ঘন্টা আছে, আর যারা আমাদের এই এরিয়ার ভেতরে আছে ভোট কেন্দ্রের তাদেরকে আমরা সবারই ভোট নেবে, হয়ে যাবে। আচ্ছা, ছাত্রদল ইতিমধ্যে বয়কট করেছে, ভোট বর্জন করেছে, সেক্ষেত্রে এখানে কোনো প্রভাব পড়েছে কিনা? না, আমাদের এখানে আমরা কোনো ধরনের করিনি, আমরা সুষ্ঠুভাবে ইলেকশন এই পর্যন্ত সম্পন্ন করেছি, কোনো ঝামেলা হয়নি। আপনাকে ধন্যবাদ। আমরা কথা বলছিলাম রিটার্নিং কর্মকর্তা আল মামুনের সাথে। দেখতে পাচ্ছেন যে এখানে এখন পর্যন্ত শিক্ষার্থীদের যে লাইন সেটি কিন্তু এখনো রয়েছে, আর যেহেতু এখনো ভোটের যে সময় 1.25 ঘন্টা বাকি, 4টা 14 বাজে এই মুহূর্তে, 46 মিনিট এখনো রয়েছে 5টা পর্যন্ত যেহেতু ভোট গ্রহণের কথা রয়েছে। এবং সেক্ষেত্রে শিক্ষার্থীদের যেই 10 নং বঙ্গবন্ধু হলের কথা বলতে পারি, এখানে এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খলা এই মুহূর্তে নেই। তবে কিছুক্ষণ আগে, প্রায় ঘন্টাখানেক আগেই আমরা দেখেছি এই 10 নং বঙ্গবন্ধু হলে একটি উত্তেজনা
তৈরি হয়েছিল। এখানকার যেই একটি ছাত্র সংগঠনের হল সভাপতি এখানে এসেছিলেন, যিনি আবার এখানকার ভোটার নন, তিনি এখানকার ছাত্র সংগঠনের সভাপতি, তবে ভোটার অন্য হলের। তো সেখানে কিছুক্ষণ এখানে বন্ধ ছিল, বাকবিতণ্ডার ব্যাপার ছিল, কিন্তু এরপরে আবারও আমরা যেটি দেখছি এখানে কিন্তু যে ভোট গ্রহণ সেটি কিন্তু পুরো দমেই চলছে এবং 10টি বুথ রয়েছে এখানে, 10টি বুথেই কিন্তু এই মুহূর্তে সেটি চলছে এবং শিক্ষার্থীদের হাতে ব্যালট পেপার দেখতে পাচ্ছেন এবং শিক্ষার্থীরা এখানে সকলে এসে এবং আমরা রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলেছিলাম, তিনি যেটি বলছেন যে ছাত্রদলের আসলে ভোট বর্জনের পর এখানে সেরকম কোনো বিশৃঙ্খলা কিংবা উত্তেজনা দেখা যায়নি। তবে আমরা শিক্ষার্থীদেরকে যেটি দেখছি ভোট দিতে, আমরা এর আগে আরও 2টি হল ঘুরেছি, সেখানেও ভোট গ্রহণ চলছে। আমরা মেয়েদের হলগুলোতে দেখেছি বঙ্গমাতা, সেখানে মেয়েরা কথা বলছে এবং এই যে বিষয়গুলো আমরা দেখছি যে ছাত্র সংগঠন সমর্থিত যে প্যানেলগুলো রয়েছে, ডান বাম এবং মধ্যমপন্থার যে ছাত্র সংগঠনগুলো, তারা কিন্তু পাল্টা অভিযোগ এনেছে এবং ছাত্রদল কিছু অসঙ্গতির কথা তুলে আসলে ভোট বর্জন করেছে। সেই অসঙ্গতি কিন্তু অন্যান্য ছাত্র সংগঠনগুলো কিছু অভিযোগ দিয়েছে এবং অদূরদর্শিতার কথা বলেছে যে জাকসু নির্বাচন কমিশনের কিছু ক্ষেত্রে যে বিশৃঙ্খলাগুলো তৈরি হয়েছিল তারা দায় দিয়েছে যে শুধুমাত্র জাকসু নির্বাচন কমিশন সেগুলো সামাল দিতে পারেনি। বিশেষ করে তারা পোলিং এজেন্টের কথা বলেছে। সব দলই এই জায়গায় এক ছিল যে তারা মধ্যরাতে সিদ্ধান্ত নিয়েছে যে পোলিং এজেন্ট দেবেন কিনা। সেক্ষেত্রে প্রথম 2 থেকে 3 ঘন্টা কোনো দলের আসলে পোলিং এজেন্ট আমরাও অনেক ক্ষেত্রে দেখেছি শুরুতে ঢুকতে পারেনি নানা জটিলতার কারণে। তো এই ছিল আমার কাছে 10 নং বঙ্গবন্ধু হল থেকে সবশেষ। জাকসু নির্বাচনের সবশেষ খবরাখবর জানানোর জন্য সিফাত শাহরিয়ার যুক্ত ছিলেন 10 নম্বর হলের সামনে থেকে, যারা ছিলেন সেখানকার সবশেষ বাস্তবতা। রায়ের বাজারে ৭১-এর ও জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে ডাকসু নির্বাচনের শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের নেতারা। এই সময় ৭১ এবং ২৪-এর শহীদদের আকাঙ্ক্ষা ধারণ করে এগিয়ে যাওয়ার কথা প্রকাশ করেন নবনির্বাচিত ভিপি এবং জিএস। বলেন, জুলাই শহীদ ও শিক্ষার্থীদের আমানতের খেয়ানত হতে দেবেন না তারা। অন্যদিকে হিজাব নিয়ে ভারতীয় মিডিয়া গুজব ছড়াচ্ছে বলেও অভিযোগ জানান ডাকসু নেতারা। বিস্তারিত জানাচ্ছেন শাহাদাত অব্র। বুলেট আর আগ্নেয়াস্ত্রের সামনে বুক পেতে দেওয়া জুলাই যোদ্ধারা দেখিয়েছে নতুন বাংলাদেশের স্বপ্ন। সেই স্বপ্নের কারিগরদের তীর্থস্থান ধরা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়কে। ডাকসু নির্বাচনে যেন পড়েছে তারই প্রতিফলন। তাই বিজয়ের পর জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের শ্রদ্ধা জানাতে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের নবনির্বাচিত প্রতিনিধিরা জুলাই শহীদ ও মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা জানান ও কবর জিয়ারত করেন সাদিক কায়েম ও এস.এম. ফরহাদ। এ সময় তারা বলেন, ৭১ ও ২৪-এর শহীদদের আকাঙ্ক্ষা ধারণ করে এগিয়ে যেতে চান তারা। নবনির্বাচিত ডাকসু জিএস এস.এম. ফরহাদ বলেন, তাদের বিজয় শুধু ছাত্র শিবিরের না, এ বিজয় শিক্ষার্থীদের। এ সময় হিজাব নিয়ে ভারতীয় মিডিয়া গুজব ছড়াচ্ছে বলেও জানান ডাকসুর নেতারা। বিশ্ববিদ্যালয়ে যে ড্রেস পরে যিনি হিজাব পড়তে চান তাকে আপনি পিছন থেকে এসে গোপনে এসে তাকে বিকৃত ছবি করবেন অথবা তাকে ডিপার্টমেন্টে হেনস্থা করবেন, এই জিনিসগুলো বিশ্ববিদ্যালয়ে না চলা উচিত। সেই ভয়েসটা শিক্ষার্থীরা সেখানে রেজ করেছে ওই স্পেসিফিক ইস্যুতে। এটাকে বিদেশি মিডিয়া বা স্পেসিফিক একটা দেশের মিডিয়া কেন এটা প্রেজেন্ট করছেন সবকিছু জানা সত্ত্বেও এটা তাদের এজেন্ডার ব্যাপার। দীর্ঘ সময় যাবৎ যে এক ধরনের জুলুম এবং নিষ্পেষণের ভিতর দিয়ে গিয়েছি, আমরা মূলত আমাদের শহীদদের কারণে একটা মুক্ত বাংলাদেশ পেয়েছি এবং পরবর্তীতে ক্যাম্পাসে যে ইতিবাচক পরিবর্তনগুলো আমরা দেখেছি, পুরো বাংলাদেশে যে পরিবর্তনগুলো দেখেছি সেটি মূলত শহীদদের এই আত্মত্যাগের কারণেই। আমরা এই কারণেই এখানে এসে শহীদদের স্মরণ করে তাদেরকে দোয়ায় স্মরণ করার মাধ্যমে আমরা কার্যক্রম শুরু করেছি। ভিপি সাদিক কায়েম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ গণতান্ত্রিক বার্তা পৌঁছে দিতে চান তারা। বলেন, শহীদরাই প্রেরণার বাতিঘর, তাই তাদের আকাঙ্ক্ষা নতুনভাবে পুনরুজ্জীবিত করার চেষ্টা করে যাবে ডাকসুতে নির্বাচিতরা। জুলাই বিপ্লব পরবর্তীতে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বিনির্মাণ করার জন্য ডাকসু নির্বাচন পরবর্তীতে আমরা সবাইকে নিয়ে একসাথে কাজ করব। আমাদের যারা সহযোদ্ধারা ছিল আমরা একসাথে কাজ করব। তাদের যে ইস্তেহার, তাদের যে প্রত্যাশা, সে প্রত্যাশাকে আমরা একসাথে কাজ করব। আমরা তাদের সাথে যোগাযোগ করেছি এবং আমরা আশা করছি ইনশাআল্লাহ সবাই মিলে আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে সবার ঢাকা বিশ্ববিদ্যালয় হিসেবে বিনির্মাণ করব। জুলাইয়ের আমানত সঠিকভাবে রক্ষা করারও প্রত্যয় জানান শিবির সমর্থিত এ প্যানেলের নির্বাচিতরা। শাহাদাত অফ্র, এখন ঢাকা।
ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে সব দল একমত বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। রাজধানীতে এক সেমিনারে তিনি বলেন, সংস্কার, নির্বাচন ও ভোট আলাদা বিষয়। অনুষ্ঠানে জামায়াত নেতা শফিকুল ইসলাম মাসুদ বলেন, ৩০০ আসনে প্রার্থী নিয়ে কাজ করছে তাদের দল। সেমিনারে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেন, রাজনীতিতে এজেন্সির প্রভাব বন্ধ করতে হবে। এদিকে ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যত্যয় ঘটলে তা জাতির জন্য হবে বিপজ্জনক বলে মন্তব্য করেছেন প্রেস সচিব। বিস্তারিত মেজবা আতিকে লগ্ন জানাচ্ছেন। বিস্তারিত মতামত দিয়েছে, কিন্তু সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ও চ্যালেঞ্জ শীর্ষক সেমিনারের আয়োজন করে নাগরিক কোয়ালিফিকেশন। অংশ নেন রাজনীতিবিদ, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা। আলোচনায় উঠে আসে রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো ও সংস্কারের বিষয়। নির্বাচনের আগে দলগুলোর ব্যক্তিগত সংস্কারের আহ্বান জানান জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। উদ্বেগ জানান আগের সরকারে প্রশাসনের প্রভাব নিয়ে। আমরা ভাবি ইউনুটা আমার হবে কিনা, ডিসিটা আমার নিয়ন্ত্রণে থাকবে কিনা। তার মানে এখনো পর্যন্ত মনস্তাত্ত্বিক ভাবে আমরা ধরে নিয়েছি যদি অ্যাডমিনিস্ট্রেশন আমার নিয়ন্ত্রণ থাকে তাহলে নির্বাচন রেজাল্টে আমার একটা দৃশ্যমান একটা ব্যবধান আমি নিয়ে আসতে পারবো, যেটা আমার পক্ষে কাজ করবে। সেখানে গুরুত্বপূর্ণ আলোচনা। জামায়াত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেন, একমাত্র তাদের দলই ৩০০ আসনে প্রার্থী দিয়ে কাজ করছে। সেমিনারে জুলাই সনদের আইনি ভিত্তির পাশাপাশি প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে অনাস্থার কথাও জানান তিনি। এই সংবিধান জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই কথা যখন বলি কেউ কেউ মনে করেন যে জামাত ইসলামী নির্বাচন চায় না, কিন্তু অত্যন্ত মজার ব্যাপার হচ্ছে জামাত ইসলামী একমাত্র দল বলতে হবে যারা ৩০০ আসনে নির্বাচনের প্রার্থী দিয়ে ময়দানে মাঠে কাজ করছে। বাস্তবতা মেনেই নির্বাচনের দাবি জানান গণ অধিকার সাধারণ সম্পাদক রাশেদ খান। আর নির্বাচন পরবর্তী সময়ে সংস্কার নিয়ে আইনগত বাধ্যবাধকতা ও অঙ্গীকারের দাবি জানান গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি। রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ধরনের ঐক্যমত থাকা দরকার ছিল, এই মুহূর্তে আসলে আমাদের একতার যে প্রশ্ন, সেটাই এক ধরনের প্রশ্নবিদ্ধ। যৌক্তিক জায়গাটা আমরা মনে করি যে হ্যাঁ, অনাস্থাকে দূর করার জন্য একটা আইনগত বাধ্যবাধকতা থাকা দরকার। ঐকমত্য, অঙ্গীকার এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু যদি অঙ্গীকারেই আমরা আস্থা স্থাপন করতে পারছি না, সে কারণে আইনগত একটা বাধ্যবাধকতা জায়গাটা তৈরি করা দরকার যে আগামী জনপ্রতিনিধিরা ঐকমত্যের সংস্কারগুলো বাস্তবায়ন করবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, সংস্কার, বিচার ও ভোট পরস্পর নির্ভরশীল নয়। বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে একমত সব দল। এছাড়া ঐক্যমত্য কমিশনে গৃহীত কোনো সিদ্ধান্ত বিতর্কিত হয়ে উঠতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন সালাউদ্দিন আহমদ। সংস্কার, বিচার এবং নির্বাচন এগুলো কি পরস্পর নির্ভরশীল বিষয়? এখানে পরিষ্কারভাবে বলতে গেলে এগুলা মিউচুয়ালি ইন্টারডিপেন্ডেন্সি, কোনটার উপরে কোনোটা নেই। তার মানে এগুলো পরস্পর নির্ভরশীল বিষয় নয়। নির্বাচন অনুষ্ঠানটি নির্বাচনী আইন, নির্বাচনী ব্যবস্থাপনা ইত্যাদির উপর নির্ভরশীল। সেজন্য এই আইন কানুনগুলো ঐকমত্য কমিশনের মাধ্যমে যে সংশোধনের প্রস্তাবগুলো গৃহীত হয়েছে সেগুলো অবশ্যই নির্বাচনের আগে বাস্তবায়ন হওয়া দরকার। সেমিনারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে শঙ্কা নেই। ব্যত্যয় ঘটলে তা হবে জাতির জন্য বিপজ্জনক। চিফ অ্যাডভাইজার বারবার বলছেন যে ফেব্রুয়ারির প্রথমার্ধে ইলেকশন হবে এবং এই বিষয়ে আমরা আমাদের সলন কমিটমেন্ট, এখানে এই বিষয়ে আমাদের ফুল কমিটমেন্ট। এটার কোনো ব্যত্যয় হবে না এবং এটা যদি কোনোভাবে এটার কোনো কেউ এটাকে ব্যত্যয় করার চেষ্টা করেন, সেটা হবে জাতির জন্য একটা মহা বিপর্যয়। দেশ ও জাতির কল্যাণে নির্বাচন আয়োজনে সকলকে একযোগে সাহায্য করতে আহ্বান জানান প্রেস সচিব। আতিক মেজবা লগ্ন, এখন, ঢাকা। সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটে আজ দ্বিতীয় দিনের মতো 48 ঘন্টার হরতাল কর্মসূচি পালন করছে সর্বদলীয় ঐক্য পরিষদ। আর এতে করে সকাল থেকেই ঢাকা খুলনা মহাসড়কের বাগেরহাট অংশে যান চলাচল রয়েছে বন্ধ। আর অন্যদিকে তাকালে দেখা যায় দুটো ইউনিয়নকে ফরিদপুর 2 আসনে যুক্ত করার প্রতিবাদে মহাসড়কের পাশাপাশি এবার রেলপথ অবরোধ করেছে স্থানীয়রা। আর এতে করে বেড়েছে যাত্রীদের দুর্ভোগ। সহকর্মীদের পাঠানো তথ্য আর ছবিতে দেখবেন বিস্তারিত। বাগেরহাটে 48 ঘন্টার হরতাল কর্মসূচি ঘিরে সকাল থেকে সড়কে এলাকাবাসী। বিক্ষোভে জরুরি পণ্যবাহী যানবাহন ও অ্যাম্বুলেন্স ছাড়া অন্য কোনো গাড়ি চলাচল করতে পারছে না। জেলার কাটাখালী, মংলাসহ প্রধান সড়কে পণ্যবাহী ট্রাকের দীর্ঘ লাইন দেখা যায়। ব্যবসায়ী ও চালকদের পাশাপাশি সমস্যার মুখে পড়েছেন যাত্রীরাও। বিশেষ করে মংলা বন্দর কেন্দ্রিক শিল্প প্রতিষ্ঠানে কর্মরতদের সবচেয়ে বেশি বেগ পেতে হচ্ছে।
খাওয়া দাওয়ার ঠিক নাই, বাথরুমের ঠিক নাই, রাস্তায় আমরা ভোগান্তি হয়ে পড়ে আছি। সকাল 6টায় রওনা দিছি চণ্ডীপুর বালিপাড়া থেকে, এখন তো 10টা বাজে, এখনও তো পৌঁছতে ধরেন 1 ঘন্টা লাগবে। এগুলো তো ভোগান্তি। 10 টাকার ভাড়া, সেখানে তারা 100 টাকা চাচ্ছে, এটা আমাদের জন্য ভোগান্তি না। জেলার সব ব্যবসা প্রতিষ্ঠান, অফিস ও আদালত বন্ধ রয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি বিক্ষোভকারীদের। প্রয়োজন হলে লাগাতার অবরোধ চলবে, যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি দেওয়া আদায় না হবে ততক্ষণ আমরা আন্দোলন চালিয়ে যাব। গাড়ি সকাল থেকেই চলে না, এই অবরোধের জন্য বন্ধ রয়েছে। এদিকে ফরিদপুরে সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে রেলপথ অবরোধ করে স্থানীয়রা। এতে ঢাকা, খুলনা, বেনাপোল রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। কৈডুবি সেক্টরের 81 নং গেটের সামনে গাছের গুড়ি ফেলে প্রতিবাদ করে স্থানীয়রা। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস ও রূপসী বাংলা ট্রেন আটকা পড়ে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রাখার কথা জানান ভাঙা রেলওয়ে স্টেশনের মাস্টার। স্থানীয়রা বলেন, 2টি ইউনিয়ন পুনর্বহাল না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল করতে দেওয়া হবে না। আমরা ভাঙা ফরিদপুর চাইরে ছিলাম, চাইরে থাকতে চাই। পিসি তার ব্যক্তিগত মতামত আমাদের স্থানীয়ভাবে কোনো তদন্ত না করে বেআইনিভাবে, অন্যায়ভাবে আমাদেরকে বিভক্ত করে ফরিদপুর 2-এ দেওয়া হয়েছে। আমরা মানি না, মানব না। এদিকে ঢাকা, খুলনা ও ঢাকা বরিশাল মহাসড়ক এবং এক্সপ্রেসওয়েতে চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়। প্রতিদিন সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত এই অবরোধ চলবে বলে জানায় স্থানীয়রা। সুরাইয়া আক্তার, এখন। রাজধানীর রামপুরায় ভবনের কার্নিশে ঝুলে থাকা শিক্ষার্থীকে গুলি আর 2জনকে হত্যা মামলায় পলাতক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 5 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। আর এই বিষয়ে আদেশ 16 সেপ্টেম্বর। শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন, এক থানার পুলিশ অন্য থানা এলাকায় গিয়ে নিরস্ত্র শিক্ষার্থীদের ওপরে গুলি চালিয়েছে। এদিকে এই মামলায় পলাতক আসামিদের গ্রেফতার না করায় ক্ষোভ জানিয়েছে স্বয়ং ট্রাইব্যুনাল। বিস্তারিত জানাবেন প্রতিবেদনে। জুলাই আন্দোলনে নিজের জীবন রক্ষার্থে রামপুরার নির্মাণাধীন এক ভবনের কার্নিশে ঝুলেছিলেন কিশোর আমির হোসেন। সেদিন ঝুলে থাকা অবস্থায় তার উপর গুলি চালায় পুলিশ। পরে জানা যায়, গুলি করা সেই পুলিশ কর্মকর্তা হলেন এসআই চঞ্চল চন্দ্র সরকার। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ এই মামলায় আসামি পলাতক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 5 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি শুরু হয়। শুনানিতে চিফ প্রসিকিউটর আমির হোসেনকে গুলি ও 2 জনকে হত্যার বর্ণনা তুলে ধরেন। বলেন, পুলিশ কর্মকর্তা চঞ্চল চন্দ্র সরকার অন্য থানার পুলিশ হয়েও রামপুরা এলাকায় গিয়ে নির্বিচারে নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর গুলি চালিয়েছে। ছাত্রদের হত্যা করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছ থেকে পুরস্কারও নিয়েছিল আসামিরা। কিশোর যে গুলি বর্ষণ থেকে বাঁচার জন্য নির্মাণাধীন একটা 3তলা ভবনের যে সেন্টারিংয়ের যে সমস্ত ম্যাটেরিয়াল ছিল সেগুলো ধরে কার্নিশে ঝুলে থেকে বাঁচার চেষ্টা করছিলেন। তখন 2 জন পুলিশ অফিসার, একজন এএসআই চঞ্চল আর একজন এসআই তরিকুল, তারা 2 জনে মিলে 6 রাউন্ড গুলি করে পরপর তাকে হত্যা করার উদ্দেশ্যে। পরবর্তীতে এই 6 রাউন্ড গুলি করার ভিডিওটা সোশ্যাল মিডিয়ায়, মেইনস্ট্রিম মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এদিন স্টেট ডিফেন্স সব আসামিদের এই মামলার দায় থেকে অব্যাহতি চেয়ে আবেদন করে বলেন, আসামিরা কখনোই শিক্ষার্থীদের ওপর গুলি চালায়নি। ভিডিও ফুটেজে যাকে দেখা যাচ্ছে তিনি আসামি চঞ্চল চন্দ্র সরকার নন। পরে আদালত বলেন, আসামিরা গুলি করেছে কিনা তা বিচার শুরু হলে প্রমাণিত হবে। যে ঘটনাস্থলটা রাষ্ট্রপক্ষ, প্রসিকিউশন পক্ষ দাখিল করেছে সেটা ছিল খিলগাঁও থানাতে, আর আমি হইলাম, আমার এই আসামিরা সবাই হলো রামপুরা থানাধীন। যেহেতু তারা রামপুরা থানাধীন, অতএব তারা খিলগাঁও থানা অঞ্চলে গিয়া কোনো অপরাধ করার সুযোগ নাই যতক্ষণ পর্যন্ত না এই খিলগাঁও থানার ওসি অথবা অন্য কোনো কর্মকর্তা, ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতির সাপেক্ষে অন্য কোনো এলাকায় ডিউটি করতে গেলে এই আদেশটা, নির্দেশটা লাগবে। এদিন এ মামলার পলাতক আসামিদের কেন গ্রেপ্তার করা যাচ্ছে না এ নিয়ে ক্ষোভ জানায় ট্রাইব্যুনাল। পরে চিফ প্রসিকিউটর বলেন, 23 জন তদন্তকারী কর্মকর্তার পক্ষে সারা দেশ খুঁজে আসামিদের গ্রেপ্তার করা অসম্ভব। সেই সক্ষমতা ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার নেই। বাংলাদেশে বিপ্লবোত্তর পরিবেশে যখন সমস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পালিয়ে গিয়েছিল, সবগুলো থানা বন্ধ হয়ে গিয়েছিল,
ক্যাবিনেট পালিয়েছে, পার্লামেন্টের সকল মেম্বার পালিয়েছে, প্রধানমন্ত্রী পালিয়েছে, সেই রকম পরিস্থিতিতে ওই পুলিশ বাহিনীর মধ্য থেকেই কিন্তু আবার ল অ্যান্ড অর্ডার রেস্টোর করার কাজ করতে হয়েছে, তাদেরকে দিয়ে গ্রেপ্তারের কাজটাও করতে হয়েছে। আগামী 16 সেপ্টেম্বর এই মামলার অভিযোগ গঠনের আদেশের জন্য দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। এদিন চাংখারপুলে 6 জনকে হত্যায় 6ষ্ঠ দিনের মতো সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। রাব্বি হোসেন, এখন, ঢাকা। 5,39,00,000 টাকা অর্থ পাচারের অভিযোগে অবসরপ্রাপ্ত বিচারক শামসুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে মামলা করেছে দুদক। দুপুরে দুদক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করে দুদক মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। তিনি বলেন, বিগত সরকারের আমলে বিচারপতি থাকার সময় ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছিলেন তিনি। এছাড়াও রাতের ভোটে সহযোগিতার বিনিময়ে ধানমন্ডিতে ফ্ল্যাট নেওয়ার অভিযোগে দুদকের সাবেক 2 কমিশনার মোজাম্মেল হক ও জহুরুল হক সহ 12 সচিবকে দুদকে তলব করা হয়েছে, যাদের 17, 18 ও 21 সেপ্টেম্বর জিজ্ঞাসাবাদ করা হবে। কক্সবাজারের মহেশখালী দ্বীপের দুর্গম পাহাড়ে র্যাব, পুলিশ আর যৌথ বাহিনীর অভিযানে সেখানে উদ্ধার হয়েছে বিপুল দেশীয় অস্ত্র। অভিযানে জ্বালিয়ে দেওয়া হয়েছে সন্ত্রাসীদের বেশ কয়েকটি গোপন আস্তানা। আইনশৃঙ্খলা বাহিনীরা দাবি করছেন, এসব আস্তানায় নিয়মিতভাবে তৈরি হতো দেশীয় অস্ত্র, যা পৌঁছে যেত হচ্ছে বিভিন্ন অপরাধী চক্রের হাতে। মন্তোষ বেদজ্ঞর তথ্য আর মোহাম্মদ রাসেলের তোলা ছবিতে দেখবেন বিস্তারিত। কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের গহীন পাহাড়। প্রায় জনশূন্য পাহাড়ের আঁকাবাঁকা দুর্গম পথ পেরিয়ে এগিয়ে যাচ্ছে র্যাব-সহ যৌথ বাহিনী। তথ্য ছিল, এই দুর্গম পাহাড়েই মজুত রয়েছে বিপুল অবৈধ অস্ত্র। বৃহস্পতিবার সকাল 10টা থেকে শুরু হওয়া র্যাব পুলিশের যৌথ অভিযানে দুপুর গড়িয়ে যায়। দুপুর 12:30টায় অভিযানে যোগ দেয় নৌবাহিনী। 3 বাহিনীর 220 জন সদস্য ও 40 জন স্থায়ী স্বেচ্ছাসেবকের 4 ঘন্টার টানা অভিযানে মেলে অন্তত 4টি গোপন আস্তানার খোঁজ, যেখানে নিয়মিতভাবে তৈরি করা হতো বিপুল দেশীয় অস্ত্র। অভিযানে উদ্ধার করা হয় 10টি আগ্নেয়াস্ত্র ও 30 রাউন্ড কার্তুজ। র্যাব কর্মকর্তা জানান, এ পাহাড় ঘিরে সক্রিয় অন্তত 4টি সন্ত্রাসী দল। চিংড়ি ঘের ও লবণ মাঠ দখল ঘিরে এলাকায় আধিপত্য বিস্তার করছিল সন্ত্রাসীরা। আর পাহাড়ের ভ্রাম্যমাণ কারখানায় তৈরি অস্ত্র পাচার হতো স্থানীয় ও আন্তজেলা অপরাধ চক্রের কাছে। এই দ্বীপে অনেকগুলো মাছের এবং লবণের ঘের আছে। এই মাছ এবং লবণের ঘেরের দখলদারিত্ব নিয়ে এখানকার বিভিন্ন বাহিনীর মধ্যে সবসময় একটি দ্বন্দ্ব লেগে আছে। পানের ব্যাগের মধ্যে লুকায়িত অবস্থায় 7টি আগ্নেয়াস্ত্র যখন পাচার হচ্ছিল, আমরা সাঁড়াশি অভিযান পরিচালনা করে সেই 7টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছি। মহেশখালীর এই গহীন পাহাড়ি এলাকার পার্শ্ববর্তী ইউনিয়নেই গড়ে উঠেছে 1200 মেগাওয়াট কয়লা বিদ্যুৎ প্রকল্প, এলএনজি টার্মিনাল, এসপিএম প্রকল্পের মতো মেগা প্রকল্প। ফলে গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার শঙ্কা থেকে অব্যাহত রাখা হবে যৌথ অভিযান। প্রত্যেকটা ইনস্টলেশনের জন্য একটা করে ফোর্স তো আছেই, এছাড়াও আমরাও সচেতন আছি। আপনারা দেখেছেন, আমরা শুরু করেছি আমাদের পদচারণা এবং নিয়মিত ব্যবধানে আমরা এখানে অপারেশন করব। সন্ত্রাসীদেরকে এখানে তাদের শিকড় গাড়তে দিব না, একসময় এদের শিকড় আমরা উপরে তুলব। মহেশখালীর পাহাড়ে অস্ত্র কারখানার সন্ধান আর বিপুল দেশীয় অস্ত্র উদ্ধারের মধ্য দিয়ে স্পষ্ট হলো, এই অঞ্চলে দীর্ঘদিন ধরেই সক্রিয় ছিল অপরাধ চক্রের অস্ত্র সরবরাহ নেটওয়ার্ক। এখন কক্সবাজার। নেপালে আটকে থাকা বাংলাদেশ জাতীয় ফুটবল দল বিশেষ ব্যবস্থাপনায় দেশে ফিরেছে। এনে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ রওশন। আপনার কাছে প্রশ্ন যে আসলে তারা সঠিকভাবে পৌঁছেছেন কিনা এবং কোন যে ব্যবস্থাপনায় পৌঁছেছে তার ব্যাপারে কি বলছেন যারা বাফুফে বা তাদের সংশ্লিষ্ট যারা আছেন? অনেক মাত্র 2 মিনিট হয়েছে বাংলাদেশ বিমান বাহিনী যে বিশেষ ফ্লাইটে আসলে বাংলাদেশ জাতীয় ফুটবল দল সহ সাংবাদিক এবং যারা ভিআইপি আছেন মোট 56 বাংলাদেশি কিন্তু এই বাংলাদেশ বিমান বাহিনীর বিশেষ ফ্লাইটটিতে এসেছেন, যেটি C-130B পরিবহন বিমানের বিশেষ ফ্লাইট বলা হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি যে এই মুহূর্তে আসলে AK খন্দকার যে ঘাঁটিটি আছে বাংলাদেশ বিমান বাহিনীর, সেখানে এসে এখানে রয়েছে, বিমানটি অবতরণ
করেছে এবং একটা শঙ্কার পর আসলে বাংলাদেশ ফুটবল দল যে একটা নিশ্চয়তার মধ্যে ফিরেছে, দেশের মাটিতে পা রেখেছে, প্রায় দীর্ঘ 5 ঘন্টা কিন্তু ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অপেক্ষা করেছিল। কারণ আমরা জানি যে কালকে যুব এবং ক্রীড়া মন্ত্রণালয় থেকে বলা হয়েছিল যে আজকে সকাল 10টার নেপালের উদ্দেশ্যে বিমানটি ছেড়ে যাবে এবং 12টা নাগাদ আবারও বাংলাদেশের মাটিতে তারা আসলে ফিরে আসবে। তবে সেক্ষেত্রে কিছু জটিলতার কারণে কিন্তু সেই সময়টা রক্ষা করা সম্ভব হয়নি। নির্ধারিত সময়ের প্রায় 5 ঘন্টা পর, এখন যেহেতু 4:45 বাজে, সেক্ষেত্রে আসলে বলা যায় যে 5 ঘন্টার পর, অনেক পরে আসলে তারা এসেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ ফুটবল দলের যে নির্বাহী সদস্য এবং সভাপতি তাবিদ আওয়াল সহ সভাপতি ফাহাদ করিম সবার সাথে আসলে কথা বলছেন, ফুটবলারদের সাথে কথা বলছেন। আমরা দেখছি যে হ্যাভিয়ার ক্যাবরেরা আছেন দলের সাথে, সোহেল রানা, তপু বর্মন, জামাল ভুঁইয়া সবাই আসলে বেশ হাসি খুশিভাবে আসলে বিমান থেকে এক একে নেমেছেন এবং তারা একটা গ্রুপ ফটো তুলছেন সবার সাথে। এবং এটা একটা নিশ্চয়তা আসলে যে হ্যাঁ, এত শঙ্কার পর আসলে বলা যায় যে 3 দিন হোটেল বন্দি থেকে আসলে তারা এরপরে আসলে এসেছে। এটা একটা শঙ্কার, আমরা দেখছি যে একটা গ্রুপ ফটো তোলার জন্য কিন্তু তারা প্রস্তুতি নিচ্ছে। বাংলাদেশ ফুটবল দল সহ আসলে যারা সাংবাদিকরা আটকে ছিলেন, বেশ হাস্যোজ্জ্বল একটা চেহারা দেখছি আমরা ফুটবলারদের, কারণ ফুটবলাররা অনেক বেশি অনিশ্চয়তার মধ্যে পড়ে গিয়েছিলেন। অনেক আমি জানিয়ে রাখতে চাই যে বাংলাদেশ বিমান বাহিনীর যে C-130 বিমান পরিবহনটা আছে সেটি কিন্তু যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের ব্যবস্থাপনা এবং সরকার এবং বাফুফে সবার সহযোগিতায় কিন্তু এই বিশেষ ব্যবস্থাটি করা হয়েছে। এবং আপনাকে আরও একটু বেশি জানিয়ে রাখতে চাই যে নেপালে 2টি প্রীতি ম্যাচ খেলতে গিয়েছিল বাংলাদেশ ফুটবল দল। 3 সেপ্টেম্বর যাওয়ার পর তারা মাঠে অনুশীলন করার পর 6 সেপ্টেম্বর প্রথম ম্যাচটিতে অংশগ্রহণ করে। তবে নেপালে যে চলমান পরিস্থিতি, রাজনৈতিক অস্থিরতা, জেনজিদের যে আন্দোলন, রাজনৈতিক পট পরিবর্তন, সবকিছু মিলিয়ে আসলে যে অস্থিরতা তৈরি হয়েছিল, সেই অস্থিরতা ধীরে ধীরে কেটে যাওয়ার পরেই কিন্তু বাংলাদেশ ফুটবল দলকে ফিরিয়ে আনার প্রস্তুতিটা শুরু করা গিয়েছে। কারণ গতকাল নেপাল ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরটি পুনরায় খুলে দেওয়া হয়, কারণ 1.5 দিন বন্ধ থাকার পর কিন্তু তাদের কার্যক্রম বন্ধ ছিল, যার কারণে আসলে বাংলাদেশ থেকে অনেক চেষ্টা করেও আসলে তাদেরকে ফিরে আনা যাচ্ছিল না। 3 দিন হোটেলবন্দি ছিল, 8 তারিখে অনুশীলন ছিল, 9 তারিখে ম্যাচের। তবে হঠাৎ করে আসলে জেএনজি এবং পুলিশের মধ্যে সংঘর্ষ ধীরে ধীরে ফুসে ওঠাতে আসলে তারা একেবারে হোটেল বন্দি হয়ে পড়ে বাংলাদেশ ফুটবল দল সবাই। এর মধ্যে তারা সার্বক্ষণিকই আসলে বাফুফের তরফ থেকে, যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের তরফ থেকে যোগাযোগ করা হচ্ছিল, তাদের সার্বিক পরিস্থিতি জানা হচ্ছিল যে তারা আসলে কিভাবে আছে। তারপরও আমরাও বারবার চেষ্টা করছিলাম তাদের খোঁজ খবর রাখার, তারা কবে ফিরবেন, তাদের মানসিক অবস্থা জানার। দলের যিনি ম্যানেজার আছেন তিনিও আমাদেরকে আপডেট জানাচ্ছিলেন। তবে তাদের একটা হোটেল বন্দি থাকলেও তাদের যে একটা নিরাপত্তার শঙ্কা সেটা সবসময় ছিল। তারপরে তাদেরকে রিল্যাক্স করা বা তাদেরকে আসলে যেই আশ্বস্ত করা যে হ্যাঁ তারা নিরাপদে বাংলাদেশে পৌঁছাতে পারবে, সেটা সার্বক্ষণিকই কিন্তু বাফুফে এবং সরকারের পক্ষ থেকে করা হয়েছিল। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে এখন কিন্তু বাংলাদেশ ফুটবল দলের যে গ্রুপ ফটোটা সেটা শেষ হয়ে গেছে। বাংলাদেশ দল বেশ মেজাজ এখন বলা যায়, কারণ অনেকটা বলা যায় অনেক হাফ ছেড়ে বাঁচা। কারণ বাংলাদেশ ফুটবল দল নেপালে যে পরিস্থিতি, কখন কি পরিস্থিতি দাঁড়ায় আমরা দেখেছি বাংলাদেশের গণ অভ্যুত্থানে জুলাই আগস্টের সময় আসলে কখন কি হয়ে যায় কখনো বলা যায় না। সেই পরিস্থিতিটাই তারা ফুটবলাররা আবার সাক্ষী হয়েছেন নেপালে গিয়ে। অনেক আপনাকে জানিয়ে রাখতে চাই যে অক্টোবরে হংকংয়ের বিপক্ষে কিন্তু কথা এই মুহূর্তে বাংলাদেশ বিমান বাহিনীর তরফ থেকে কথা বলা হচ্ছে, আমরা একটু শোনার চেষ্টা করব কি বলা হচ্ছে। আপনারা দেশে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেন, উই রিয়েলি ফাইট ফর ইউ। আমরা যখন শুনলাম যে আপনারা স্ট্যান্ডার্ড অবস্থায় আছেন, একটু সেফটি কনসার্ন আছে। আমার যে কলিগস আছে, আমরা যখনই পেলাম দে ওয়ার্ক ডে অ্যান্ড নাইট, ওকে, এভরিওয়ান বেসিক্যালি, বিকজ যে এরকম একটা ফ্লাইট করতে গেলে অনেক কোঅর্ডিনেশনের দরকার হয়। আমরা ইনিশিয়ালি আওয়ার প্ল্যান ওয়াজ টু সেন্ড ইট ইয়েস্টারডে,
গতকালকে, বাট বিকজ অফ সাম আদার রিজনস উই কুডন্ট ডু ইট, বাট দ্য গুড থিং ইজ দ্যাট আলহামদুলিল্লাহ ইউ অল আর ব্যাক ভেরি সেফলি। না, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমার একটাই শুধু আবেদন থাকবে, আপনাদের মাধ্যমে যেন আমরা আন্তর্জাতিক পরিমণ্ডলে আরো পরিচিত হতে পারি ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। ওকে, ভালো থাকেন। ওকে, আসসালামু আলাইকুম। দর্শক, বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হচ্ছিল কিভাবে আসলে একটা ফ্লাইট বা পরিকল্পনা করে তাদেরকে সফলভাবে বাংলাদেশের মাটিতে ফিরিয়ে আনা হয়েছে। বাংলাদেশের ফুটবল দল কিন্তু 37 জন ফুটবল দলের মধ্যে টিম ম্যানেজমেন্টের কোচ, ফুটবলার সহ মোট 37 জন ছিলেন এবং 11 জন সাংবাদিক ছিলেন। আমরা দেখতে পাচ্ছি ফুটবলারদের পাশাপাশি মাহফুফের সহসভাপতি তাবিদ আওয়াল আছেন। এখন এপাশে এই মুহূর্তে তাবিদ আওয়াল কথা বলবেন। আমরা সরাসরি তিনি কি বলবেন আমরা একটু জানতে চাই, আসলে তার সফলতা কিভাবে হয়েছে বা কিভাবে আসলে এই পরিকল্পনাটা করা হয়েছে। সবশেষ আমরা পরিস্থিতি আপনাদেরকে জানাতে চাই। তাবিদ আওয়াল আসলে একদম শুরু থেকেই আসলে ফুটবলারদের সার্বক্ষণিক খোঁজ খবর রাখছিলেন। তাবিদ আওয়ালই কিন্তু প্রথম বলেছিলেন যে আসলে যদি প্লেয়ারদের চার্টার্ড ফ্লাইটও আনতে হয় সে ব্যবস্থা তিনি করবেন। আমরা একটু শুনতে চাই সভাপতির মুখ থেকে আসলে কি বলতে চান বা পরিকল্পনাটা কিভাবে সাজানো হয়েছে। আচ্ছা, আমি পোডিয়ামটা দেন, পোডিয়ামটা দিলে সবচেয়ে ভালো হয়। পেছনে রাখা আছে, পেছনে আছে ভাইয়া। ও ওই যে ওখানে দিয়ে, পোডিয়ামে জি না, ওইটাতে যে ওইটাতে তার হবে না। দর্শক আমরা একটু এটা কার এটা কার আচ্ছা, আপনাদের জমগুলা ইয়ে করুন। এবার আপনারা এখানে একটু জায়গা ধরুন। এটা দর্শক আসলে গোছানো হচ্ছে, বেশ অনেক সাংবাদিক এখানে উপস্থিত রয়েছেন। বাংলাদেশ ফুটবল দল অনেক অপেক্ষার পর যেহেতু দেশে ফিরেছেন, সাংবাদিকদের আগ্রহ আছে জানার যে কিভাবে কি ব্যবস্থা হয়েছে। আমরা শুনবো। পিছনে চলে আসেন, আইএসপি পিছনে চলে আসেন, বা ওই যে এদিক থেকে সরে দিতে হবে, ওই যে ওই দিক থেকে সরে দিতে হবে, একটু জায়গা দিতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি বাংলাদেশ ফুটবল ফেডারেশন, সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ, উপস্থিত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড়, অফিসিয়ালগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং উপস্থিত সুধী, আসসালামু আলাইকুম ও শুভ অপরাহ্ন। শুরুতে আমি মহান আল্লাহ তাআলার নিকট শুকরিয়া আদায় করছি, তিনি আমাদেরকে, আমাদের জাতীয় ফুটবল দল, সংশ্লিষ্ট অফিসিয়ালস ও ক্রীড়া সাংবাদিকগণকে নেপাল হতে নিরাপদে বাংলাদেশে প্রত্যাবর্তন করানোর তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আপনারা ইতোমধ্যে অবগত আছেন যে বাংলাদেশ জাতীয় ফুটবল দল নেপাল জাতীয় ফুটবল দলের সাথে দুইটি ফিফা টিয়ার 1 ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচ খেলার জন্য গত 3 সেপ্টেম্বর 2025 তারিখ নেপাল গমন করে। খেলার সূচি অনুযায়ী গত 6 সেপ্টেম্বর 2025 তারিখ প্রথম খেলাটি অনুষ্ঠিত হয়। পরবর্তীতে গত 7 সেপ্টেম্বর 2025 তারিখ হতে নেপালে ছাত্র জনতার সরকার বিরোধী বিক্ষোভ তীব্র আকার ধারণ করায় স্থানীয় আইন শৃঙ্খলার পরিস্থিতির ক্রমশ অবনতি হতে থাকে। ফলশ্রুতিতে 9 সেপ্টেম্বর 2025 তারিখ অনুষ্ঠিতব্য দ্বিতীয় ম্যাচটি বাতিল ঘোষণা করা হয়। এদিকে নেপালের সৃষ্ট রাজনৈতিক সংকট ও
ও আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কারণে বাংলাদেশ জাতীয় ফুটবল দল কাঠমান্ডুতে একটি হোটেলে অবরুদ্ধ হয়ে পড়ে। এহেন পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সদস্যবৃন্দ ও ক্রীড়া সাংবাদিকদের নিরাপত্তার স্বার্থে তাদেরকে জরুরি ভিত্তিতে স্বদেশ প্রত্যাবর্তনের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তৃক যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে সশস্ত্র বাহিনী বিভাগকে অনুরোধ জানানো হয়। উক্ত অনুরোধের প্রেক্ষিতে এবং মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশক্রমে বাংলাদেশ বিমান বাহিনীর একটি পরিবহন বিমানের মাধ্যমে নেপালে আটকে পড়া ফুটবল দলের সদস্যদের দেশে প্রত্যাবর্তনের জরুরি পরিকল্পনা গ্রহণ করা হয়। উক্ত পরিকল্পনা অনুযায়ী অদ্য 11 সেপ্টেম্বর 2025 তারিখ 11:53 ঘটিকায় বিমান বাহিনীর একটি পরিবহন বিমান ঢাকা হতে নেপালের উদ্দেশ্যে গমন করে এবং আপনারা জানেন কিছুক্ষণ আগে সেই বিমানটি আমাদের ফুটবল দল, অফিসিয়াল এবং সাংবাদিকদের নিয়ে প্রত্যাবর্তন করেছে। নেপাল হতে প্রত্যাবর্তনকারী 55 জন সদস্যদের মধ্যে রয়েছেন খেলোয়াড় 23 জন, কোচ 4 জন, টিম অফিসিয়ালস ও ডেলিগেটস 11 জন, ক্রীড়া সাংবাদিক 16 জন এবং একজন ছাত্র সমন্বয়ক। নেপালে আটকে পড়া বাংলাদেশ ফুটবল দল ও ক্রীড়া সাংবাদিকগণকে নিরাপদে দেশে প্রত্যাবর্তন করানোর এই মিশনে আন্তরিক সহযোগিতার জন্য আমি প্রধান উপদেষ্টার কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, নেপালে অবস্থিত বাংলাদেশ হাই কমিশন এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে আমাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আগামী দিনগুলোতে সরকারি নির্দেশনা। এ ছিল এখন বিকেলের আয়োজনে। সবাইকে সাথে জানানো থাকার জন্য ধন্যবাদ।